আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লন্ডন ক্লিনিকে চলছে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা, দ্রুতই শুরু হবে চিকিৎসা, জানালেন ডাক্তার জাহিদ হোসেন। দেশবাসীর কাছে দোয়া কামনা। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জামাতের সাথে বিএনপির দূরত্ব নেই, জানালেন নজরুল ইসলাম খান। একতাবদ্ধ থাকার অঙ্গীকার জাতীয়তাবাদী সমমনা জোটের। উত্তরা পূর্ব থানা থেকে পালালেন জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি ওসি শাহ আলম, কর্তব্যরত এএসআই বরখাস্ত। শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়ালো সরকার, বাড়বে জীবনযাত্রার খরচ। বাণিজ্য উপদেষ্টার মন্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এবং উত্তরাঞ্চলের ৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। যুক্তরাজ্যে দ্য লন্ডন ক্লিনিক নামের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ওই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, বেশ কিছু টেস্ট করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে দ্রুত চিকিৎসা শুরু হবে। এই সময় খালেদা জিয়ার আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে স্থানীয় সময় বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ইন্টারনাল বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এবং আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ওনারাও সবাই আছেন। পরবর্তী ট্রিটমেন্টের ধাপ কোনটা হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থায় আছেন সেটা ওনারা পর্যবেক্ষণ এবং আলোচনা পরামর্শ করছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাতের সাথে বিএনপির কোনো দূরত্ব নেই বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপি লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ দাবি করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত দলগুলো সবাই একসাথে থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, জামাতে ইসলামের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল। এই সময় গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত একসাথে আন্দোলনে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সমমনা রাজনৈতিক দলের নেতারা। দূরত্বর কিছু নাই, তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন নিশ্চয়ই। আমরা আশা করবো আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেফতার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ শাহ আলম। এই ঘটনায় একটি মামলা দায়ের ও কর্তব্যরত এক এএসআইকে বরখাস্ত করা হয়েছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় ৫০ জনকে হত্যার ঘটনার মূল আসামি ছিলেন শাহ আলম। গত ৮ জানুয়ারি কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জিজ্ঞাসাবাদের সময় পালিয়ে যান তিনি। ঘটনা জানাজানি হলে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানার সামনে ভিড় করেন। তারা অভিযোগ করেন শাহ আলম প্রায় ৫০ জন আন্দোলনকারীকে হত্যা করেছেন। তাকে এবং পালানোর সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুম্মা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৫ আগস্ট আমাদের প্রায় ৫০ জনের উপরে এই থানার সামনে শহীদ হয়েছে এবং ৩ থেকে ৪০০ তার উপরে ৫০০ মানুষ গুলিবিদ্ধ হয়েছে।
তার দায়িত্বে ছিল তিনি, সে অ্যারেস্ট হওয়ার পর এই থানার এত সিকিউরিটির ভিতর থেকে কেমনে বের হয়ে গেল? অনতিবিলম্বে তাকে এখানে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে তাকে আবারও এখানে নিয়ে আসতে হবে। এই ঘটনার সাথে সংযুক্ত সে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও হয়, তাকেও এর সাথে গ্রেপ্তার করতে হবে। আমরা এই দুই দাবি নিয়েই আগামীকালকে দুপুর 2টার সময় বিএনএস সেন্টারে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শুল্ক বাড়ানোর ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধিত অধ্যাদেশ 2025 এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট সংশোধিত অধ্যাদেশ 2025। পরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভ্যাট বিভাগ গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ফলে মোবাইল সেবার উপর বেড়েছে সম্পূরক শুল্ক, ফলে ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। এভাবেই পোশাক আউটলেটের বিলে ভ্যাট 7 থেকে বাড়িয়ে 15%, রেস্তোরাঁর বিলে 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এছাড়াও বাড়তে পারে ঔষধ, এলপি গ্যাস, বিমান ভাড়া, মিষ্টি, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্যের দাম। বেসামাল চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 6 থেকে 12 টাকা। এক শ্রেণী ব্যবসায়ীরা চাল মজুত করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এই সময় বাণিজ্য উপদেষ্টার বাজার নিয়ন্ত্রণে আলাদিনের চেরাগ নেই মন্তব্যের কঠোর সমালোচনা করেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত মাঝারুল হক মুহাজিরের রিপোর্ট। আমনের ভরা মৌসুমেও চড়া চালের বাজার। আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি সহ সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও কাজে আসছে না কিছুই। প্রতিনিয়ত বেড়েই চলছে প্রধান এই খাদ্যশস্যের দাম। রাজধানীর কারণ বাজারের চালের আড়তে ক্রেতা উপস্থিতি কম। 70 টাকার নিচে মিলছে না ভালো কোনো চাল। কেজিতে মানভেদে চালের দাম 6 থেকে 12 টাকা বেড়েছে। বাজারের এই নাজেহাল অবস্থায় বেকায়দায় ক্রেতা বিক্রেতা উভয়ই। এর মধ্যে বাণিজ্য উপদেষ্টার মন্তব্য ক্রেতাদের মনের আগুনে ঘি ঢেলেছে। আমরা বাঙালি, আমাদের খাদ্য হলো ভাত। ভাতের উপর যদি, চালের উপর যদি এত ইয়ে হয়, মানে দাম বাড়ে, সাধারণ পাবলিক তো বাঁচার মতো না, কারণ বেতন তো বাড়ে নাই। মধ্যবিত্তের জন্য বাড়েন, তারপরে কিছু করার নেই। এটাও বাড়বে সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত। আর ওই কর্পোরেট কোম্পানিগুলো লাইসেন্স দিছে, এরা বলে গাড়ির ব্যবসা করে, ফার্সের ব্যবসা করে, প্লটের ব্যবসা করে। এতে চাইলে আসার উদ্দেশ্য কি? বাণিজ্য উপদেষ্টা বলছেন যে ওনার কাছে কি যেন বলছেন, জাদুর আলাদিনের চেরাগ নেই, কিন্তু এটা আসলে ওনার এভাবে বলাটা ঠিক না। এটা উনি মনে মনে বলবেন যে ওনার হাতে চেরাগ নাই, কিন্তু পাবলিকের সামনে এটা বলা ঠিক না ওনার, কারণ উনি তো দায়িত্বে আছেন, সবকিছু দায়ভার তো ওনার থাকবেই। ভাতের সাথে মাছ খাবেন, সেখানেও স্বস্তি নেই। রুই, তেলাপিয়া, পাঙ্গাস কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা করে। এখন তো মাছের পুরা সিজন, এখন হিসাবে মনে করেন মাছের দাম আরো 50 টাকা কম কেজিতে হওয়া উচিত ছিল, কিন্তু সেই হিসাবে হচ্ছে না। যে মাছের দাম রেগুলার যে জিনিসটা দেখাইতেছে, ওরা বারবার বলতেছে যে সিন্ডিকেট তো ব্যক্তি যে বিজনেস করতে, সেও তো একটা সিন্ডিকেট, তার সিন্ডিকেটটা ভাঙবে কি? নিম্ন মধ্যবিত্তের জন্য আসলেই কষ্টকর হয়ে যাবে, মধ্যবিত্তের জন্য কিছুটা কষ্টকর হয়েই যায়। শীত বাড়ার সাথে সাথে বাজারে বেড়েছে সবজি সরবরাহ, দামও তুলনামূলক কম। আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি, কিন্তু আপাতত এই সবজি ছাড়া মাছ আর ভাত প্লেটে তুলতে সাধারণ মানুষের খরচ করতে হচ্ছে একটু বেশি। তাই তারা বলছেন সরকারের কাছে আলাদিনের চেরাগ থাকুক বা না থাকুক, আসছে রমজানের মধ্যে এই নিত্যপণ্যের দাম সহনশীল করতে হবে। কেননা অন্য সব সরকারের চেয়েও এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশাটা একটু বেশি। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেশের কোনো নাগরিক এবং জাতি গোষ্ঠী যাতে নিজেদের বঞ্চিত মনে না করেন, সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীতে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা অনুযায়ী সংস্কার শেষে বর্তমান সরকার বিদায় নেবে বলেও জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, 68 কোটি টাকা ব্যয়ে নেপালে একটি কালচারাল সেন্টার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বৌদ্ধ সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ত্বরান্বিত হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সার্বজনীন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শ্রীলঙ্কা থেকে আনা বোধিচারা রোপণ করা হয়। অনুষ্ঠানে নরওয়ে, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। জুলাইয়ের 36 দিন
যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। নেপালের লুম্বিনী, এটা কপিলাবস্তুতে, লুম্বিনী ডিস্ট্রিক্ট, লুম্বিনীতে আমরা প্যাগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আপনারা যারা বাংলাদেশের তীর্থযাত্রী নেপালে যাবেন, ওই কালচারাল সেন্টার আপনারা দেখতে পারবেন এবং ওখানে আপনারা ধর্মীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণকে বিদেশে যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সকালে বাংলাদেশ বিমানে লন্ডনগামী একটি ফ্লাইট ওঠার প্রস্তুতির সময় তার বিদেশ যাত্রা বাতিল করা হলে তিনি ঢাকায় ফিরে যান। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়। তীব্র ঠান্ডায় কাঁপছে সারা দেশ। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, উত্তরাঞ্চলের 9 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। জেলাগুলো হল রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ। গতকাল থেকে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনদুর্ভোগ বেড়েছে। এর সাথে উত্তরে হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বের হচ্ছে নিম্ন আয়ের মানুষ। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের দাপট আরো কয়েকদিন অব্যাহত থাকবে। রোটা ভাইরাসের কারণে চাঁদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত 15 দিনে জেলার ICDDRB হাসপাতালে প্রতি ঘন্টায় চিকিৎসা নিয়েছে 13টি শিশু। চিকিৎসকরা বলছেন, শীতের তীব্রতা বাড়ায় অনেক ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চাঁদপুর মতলবের ICDDRB হাসপাতালে এখন প্রতিদিন গড়ে 350 ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে। গেল 2 সপ্তাহে এই সংখ্যা 4875 ছাড়িয়েছে। এর মধ্যে 4133 জনের বয়স 5 বছরের নিচে। দিন থেকে পায়খানা করে, শুধু সাথে বমিও ছিল। তারপরে বেশি অসুস্থ দেখে আজকে সকালে 12টার দিকে নিয়ে আসছি। 5 তারিখে একবার নিয়ে আসছিলাম, তারপরে কিছুটা কমার পরে ছাইড়া দিছিল। এখন আবার বাড়িতে যাওয়ার পরে একটু ভালো ছিল, তারপরে তো আবার পায়খানা করতেছে। কুমিল্লা জেলা হোমনা থানা থেকে আইছি। বাচ্চার পাতলা পায়খানা আর বমি। বাবু পাতলা পায়খানা 12 দিন থেকে। চিকিৎসকরা জানান, শীতে রোটা ভাইরাস জনিত কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সাধারণত একটা ভাইরাস জনিত ডায়রিয়া, এটাকে রোটা ভাইরাস ডায়রিয়া বলি। এই ডায়রিয়া আক্রান্ত হলে শিশুদের সাধারণত পাতলা পায়খানা, সাথে বমি এবং কিছু ক্ষেত্রে জ্বরও থাকতে পারে। শিশুরা ডায়রিয়া চলাকালীন সময়ে স্যালাইন এবং বেবি জিংয়ের পাশাপাশি অন্যান্য তরল খাবার যেমন ডাবের পানি, চিড়ার পানি, স্যুপ, ভাতের মাড় ইত্যাদি খাওয়াতে পারবেন। রোগী বাড়লেও সেবা কার্যক্রম স্বাভাবিক আছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। খাবার স্যালাইনের পুরো প্যাকেট আধা লিটার পানিতে মিশিয়ে নেবেন। কোনো অবস্থাতেই অল্প অল্প করে স্যালাইন গুলবেন না, তাতে শিশুর শরীরে লবণের মাত্রা বেড়ে গিয়ে শিশুর মারাত্মক ঝুঁকি হতে পারে। সরকারি হাসপাতালগুলোতেও প্রায় একই ধরনের ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়। মতলবের এই ডায়রিয়া ও কলেরা হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে এখন 3 গুণ বেশি রোগী ভর্তি হলেও মৃত্যুহার শূন্য। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আমার বাংলাদেশ পার্টির সভাপতি পদে নির্বাচন। সকাল 9টা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে রাত 9টা পর্যন্ত। নির্বাচন কমিশনার আক্তারুল আলম জানান, সারা দেশ থেকে মোট 2810 জন কাউন্সিলর নির্বাচনে ভোট দেবেন। সভাপতি পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন AFM সুলাইমান চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্নেল দিদারুল আলম ও মুজিবুর রহমান ভুইয়া। আগামীকাল দলের কাউন্সিলর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অটোরিকশা চালক আব্দুল সালাম জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে এক ব্যক্তিকে গুলি করা হচ্ছে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, ৫ আগস্টের পর থেকে গোলাম রব্বানী টিপু আত্মগোপনে ছিলেন। হত্যাকারীকে ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলেও জানান তিনি। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেখা মিলছে না ইলিশের। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের আমদানি খুবই কম, এতে হতাশ ক্রেতা ও বিক্রেতারা। অলস সময় পার করছেন অধিকাংশ ব্যবসায়ী ও শ্রমিকরা। এদিকে আমদানি কম থাকায় দাম চলে গেছে নাগালের বাইরে। ৫ থেকে ৬০০ গ্রাম ওজনে ইলিশ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়। ৮ থেকে ৯০০ গ্রামের মাছ ২২০০ আর ১ কেজি ওজনের মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে প্রায় ৩০০০ টাকা দরে। মাছের আমদানি কম থাকায় ১ কেজি সাইজের মাছগুলো সিজন বাজারে থাকে ২২০০ টাকা, এখন হইলো ২৮০০ ২৭০০ এরকম যাইতেছে। মাছের দাম বেশি দিকে ক্রেতা খুব কম আসে, আইসা দাম জিগা মানুষ অনেকের টাকা নেই। ঢাকা থেকেও আরো বেশি মনে হচ্ছে দামটা, সাধ্যের বাইরে। একটু কমলে ২৪০০-২৬০০ টাকা এখানে মাছের দাম, কি করে কিনে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গেল বছরে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তরল গ্যাস এলএনজি কিনেছে ইউরোপ। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার পরও দেশটি থেকে রেকর্ড পরিমাণ গ্যাস কিনেছে ইউরোপের দেশগুলো। ইস্টার্ট এনার্জি জানায় ২০২৪ সালে ১৭.৮ টন রাশিয়ান গ্যাস ভর্তি ট্যাঙ্কার গেছে ইউরোপের বিভিন্ন বন্দরে, যা ২০২৩ সালের তুলনায় ২ টনেরও বেশি। ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের আমদানি একেবারে বন্ধ করে দেয় ইউরোপ। এরপরও গত বছর কাতারকে টপকে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ এলএনজি গ্যাস সরবরাহকারী দেশ হয় রাশিয়া। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জার্মানি। দেশটির ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক স্থানীয় সময় বৃহস্পতিবার এ অভিযোগ করেন। পাবলিক ব্রডকাস্টার ডয়চেল্যান্ড ফ্রাঙ্কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় ইউরোপকে জোটবদ্ধ থাকার বার্তাও দিয়েছেন তিনি। এর আগে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এই ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করে জার্মান চ্যান্সেলর ওলাফ সলাস বলেছেন, সীমানার অখণ্ডতা রক্ষা সব দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানি ও ডেনমার্ক নেটোর সদস্য। ট্রাম্পের এসব হুমকি বাস্তবে রূপ দিতে গেলে নেটোর সদস্য দেশগুলো জার্মানির পাশে থাকবে বলে মনে করেন দেশটির চ্যান্সেলর। জামালপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জামালপুরে মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও যশোর সহ ১৩টি অঞ্চলে ৩৫ জন সোয়ারি হিসেবে অংশ নেন। প্রতিযোগিতায় মাদারগঞ্জের নজরুল ইসলাম প্রথম, মেলান্দহের আজিজুল হক দ্বিতীয়, আক্কাস আলী তৃতীয় হন। ঘোড়দৌড় দেখতে আশেপাশে অঞ্চলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এখন পার্টেক্স খেলার খবর। প্রথম জয়ের মিশনে বিপিএলে আজ মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। লিগে ৫ ম্যাচ খেলে এখনো কোনো জয়ের দেখা পায়নি ঢাকায় সিনেমার নায়ক সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি। ব্যাটিং বোলিং সব বিভাগে প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হচ্ছে থিসারা পেরেরার দল। সবশেষে ম্যাচ ১৭৭ রান করেও তারা চিটাগাং কিংসের কাছে হারে ৭ উইকেটে। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স ৩ ম্যাচের প্রতিটিতেই হেরেছে। সবশেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। লন্ডন ক্লিনিকে চলছে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা, দ্রুতই শুরু হবে চিকিৎসা, জানালেন ডাক্তার জাহিদ হোসেন। দেশবাসীর কাছে দোয়া কামনা।
গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনে জামাতের সাথে বিএনপির দূরত্ব নেই জানালেন নজরুল ইসলাম খান। একতাবদ্ধ থাকার অঙ্গীকার জাতীয়তাবাদী সমমনা জোটের। উত্তরা পূর্ব থানা থেকে পালালেন জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি ওসি শাহ আলম। কর্তব্যরত এএসআই বরখাস্ত। শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়ালো সরকার, বাড়বে জীবনযাত্রার খরচ। বাণিজ্য উপদেষ্টার মন্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এবং উত্তরাঞ্চলে 9 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রায় তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।